This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। MDH আমাদের ছোটবেলায় না রাজনৈতিক স্লোগান ছিল রাস্তাই একমাত্র রাস্তা, কিন্তু বড় হয়ে কি বুঝেছি, রাস্তায় না নামলে রাস্তাটা চেনা যায় না। কথাটা যে কত খাঁটি সেটা অবশ্য এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো প্রাইমারি স্কুলে, ওই যাদের দেখে মনে হচ্ছিল না একটা মুরগির খাঁচার ভেতর মুরগি ভর্তি হয়ে যেরকম যায় সেই রকম করে রাস্তার মধ্যে উল্টে পড়ে রয়েছে, ওই বাচ্চাগুলো বুঝে গেছে। স্কুল ভ্যানে করে স্কুলে যাওয়ার সময়, স্কুল ভ্যান বললাম বটে, আসলে আপনারা দেখছেন তো অনেকটা ওই টোটোয় বসানো খাঁচায় চড়ে যাওয়ার সময় এই দুর্ঘটনাটা ঘটেছে। বাচ্চা সমেত এই গাড়ি গেছিল একদম উল্টে, আশপাশ থেকে লোকজন এসে খাঁচা সমেত গাড়িটা তুলতে খুব বেশি সময় লাগেনি, কিন্তু বিশ্বাস করুন অভিঘাতটা বাচ্চাগুলোর খুব বেশি লাগেনি, আহত হয়নি কেউ খুব বেশি, কিন্তু যেটা মনের ভেতর লেগেছিল ওটা তো ভয় পাইয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। হতে পারতো কত কিছু। রাস্তার যা অবস্থা, যেভাবে গর্তে পড়ে টাল সামলাতে না পেরে স্কুলের ওই ছাত্রছাত্রী সমেত গাড়িটা উল্টে পড়েছিল, এটা তো গুরুতর চোট হলেও তো কিছু বলার ছিল না, তাই না? আরও কিছু উল্টো দিক থেকে যে কোনো সময় যে কোনো গাড়ি চলে আসতে পারতো, কি হতো বলুন তো? হতে পারতো অনেক কিছু, কারণ রাস্তা যদি খারাপ হয় তাহলে দুর্ঘটনা ঘটাটাই তো স্বাভাবিক। ইন্টারেস্টিং বিষয় কি জানেন, এইসব ঘটনা দুর্ঘটনা যা হয় সব দেখবেন আপনার আমার সঙ্গেই হয়, আমাদের মতো সাধারণ মানুষের জন্যই এগুলো থাকে আর কি, তুলে রাখা থাকে। আমাদেরই করের টাকায় তৈরি রাস্তাঘাট কি অদ্ভুতভাবে আমাদের সঙ্গে বিট্রে করে। বৃষ্টি হলে যেখানে কিছুক্ষণের মধ্যে রাস্তা থেকে জল সরে মানে ভ্যানিশ হয়ে যাওয়ার কথা, সেখানে কিছুক্ষণ বৃষ্টি হলেই জল নয় রাস্তাটাই ভ্যানিশ হয়ে যায়। আর তারপর যেটা পড়ে থাকে সেটা চলাচলের যোগ্য কিনা বা তার নিচের রাস্তাটা যে কোনো সময় আমাদের সঙ্গে বিট্রে করার জন্য তৈরি কিনা সেটা সত্যিই বোঝা যায় না। এবং সেই জন্যেই এই রাস্তায় যে কোনো সময় যে কোনো রকম ঘটনা, দুর্ঘটনা, এটা ঘটাটা মোটেও অস্বাভাবিক নয়। এরকমই অস্বাভাবিক নয় ঘটনা ঘটে যাওয়ার পর সরকারের চোখ ফোটে, এটা আমরা দেখেছি। কালকে দেখাচ্ছিলাম, জীবন দেওয়ার পর বৈদ্যনাথবাবু সরকারকে বোঝাতে পেরেছেন যে ওই সেই মুন্না ভাই MBBS ছিল না, আরে কই মেরা ফর্ম তো ভর দো ইয়ার। একটা মরণাপন্ন লোক হাসপাতালে এলে তার চিকিৎসার আগে ফর্ম ভরতে ওই টিকিট ফিকিট বানাতে সময় চলে যায়, এও সেরকম। মারা যাওয়ার পর তারপর সরকারের খেয়াল হয় যে কত কাগজপত্র, আধার কার্ড, হ্যান ত্যান এই সমস্ত থাকলে তবে রেশন কার্ড দেওয়া যায়, যাতে মানুষজন খেতে পায়, রেশন পায়। এখন তার পরিবার পাচ্ছে। ঠিক সেই রকমই নবগ্রামের রাস্তায় বাচ্চাদের গাড়িটা উল্টে যাওয়ার পর রাস্তা সারাই শুরু হয়েছে। পাথর ফেলে, রোলার চালিয়ে, পিচ ঢেলে জোড়াতাপ্পি দেওয়ার কাজটা হাতে নিয়ে নিয়েছেন ঠিকাদার। ঠিকই আছে, তিনি এরপরে বলতে পারবেন যে আপনারা বলেছিলেন তাই জন্যে এই ভরা বর্ষায় এই কাণ্ডটা করতে হলো, সুতরাং আবার কদিন পরে গাড্ডাটা হয়ে গেছে। এবার ঠিকাদারের কাজ করে দিয়েছেন, আপাতত রাস্তা গর্তহীন, কিন্তু তাতে রাজনীতির কোনো অসুবিধা হয়নি, জানেন তো। রাজনীতির মতো করেই ঠিকঠাক রাস্তা খুঁজে নিয়েছে।
এ রাজ্যে বিজেপির অন্যতম পর্যবেক্ষক কেন্দ্রীয় বিজেপির তথ্য প্রযুক্তি সেলের নেতা অমিত মালব্য টুইট করে বলে দিয়েছেন যে তৃণমূলের আমলে পশ্চিমবঙ্গের হাল এত খারাপ যে বাচ্চাদের এর মূল্য চোকাতে হচ্ছে। এর আগে বিভিন্ন সময় বোমা টোমা ফেটে বাচ্চাদের মৃত্যু হয়েছে, আহত হয়েছে বাচ্চারা, এবং প্রত্যেকটা ক্ষেত্রেই নিয়ম করে তৃণমূলকে দূষেছেন অমিত মালব্য। তেমনি এই বাচ্চাদের রাস্তায় দুর্ঘটনায় এই যেভাবে তারা পড়লেন, এই ঘটনাটাকে নিয়েও তৃণমূলকেই বিঁধেছেন তিনি। এবার দেখুন, এর মধ্যে কোনো রকম অস্বাভাবিক কিছু নেই। ওই রাস্তার মধ্যে দুর্ঘটনা হওয়াটাও যেরকম অস্বাভাবিক না, সেরকম কিছু একটা পেয়ে গেলে বিজেপির তৃণমূলকে দোষাটা অস্বাভাবিক নয়। আর তৃণমূল তারাও তো কিছু হলেই বিজেপিকে পাল্টা দেগে দেবে, এটাও অস্বাভাবিক নয়, বরং রাজনীতিতে এটাই একটু বেশি করে স্বাভাবিক। কিন্তু দেখুন, রাস্তাই যেহেতু রাস্তা চেনায়, তাই এক্ষেত্রে আমরা রাজনীতিকেও নতুন করে চিনছি। নবগ্রামের ওই খারাপ রাস্তার জন্য একটা অদ্ভুত ব্যতিক্রমী ছবি আমাদের সামনে ভেসে উঠেছে, জানেন তো। এতক্ষণ চেনা ছবিগুলোর কথা বলছিলাম, মানে চেনা রাস্তা যেটাতে রাজনীতি হাঁটে আর কি, মানে তৃণমূল বিজেপিকে, বিজেপি তৃণমূলকে দুষবে, এই ব্যাপারগুলো থাকে তো। কিন্তু নবগ্রামের এই খারাপ রাস্তার জন্য তৃণমূলের একাংশকেই দুষছেন যুব তৃণমূলের স্থানীয় সভাপতি। তিনি কি বলছেন জানেন? যেখানে দুর্ঘটনাস্থল, যেখানে বাচ্চাদের নিয়ে ওই গাড়িটা উল্টে গেছিল, তার কয়েকশো মিটারের মধ্যেই বিধায়কের বাড়ি। কয়েকশো না, 100 মিটারের মধ্যে। কিন্তু আশ্চর্যের বিষয় কি জানেন? রাস্তাটা যে এতটা বিপজ্জনক হয়ে আছে সেটা নাকি বিধায়ক টেরই পাননি। তাহলে তিনি যখন যান তখন কি রাস্তা অন্যরকম ব্যবহার করে? রাস্তার চরিত্র তো তাহলে ভালো না। বলতে হবে রাস্তাও মাঝে মধ্যে মানুষের মতো দ্বিচারিতা করে, শক্তের ভক্ত, নরমের জম। নেতা নয়, তাই জনতাই শুধুমাত্র এই খারাপ রাস্তার শিকার হন। আমার মনে হয় কোথাও বিষয়গুলো একটু অগোচরে গেছে, নজরে আসেনি। আমাদের বিধায়কের বাড়ি থেকে সামান্য 100 মিটার দূরে ওনার বাড়ি, এবং সম্ভবত আমি ওই রাস্তা দিয়ে প্রতিদিন 4 থেকে 5 বার আসা যাওয়া করি। মনে হয় বিধায়ক সাহেব ওই রাস্তা দিয়ে একাধিকবার যাতায়াত করে। ওনার নজরে আসা উচিত ছিল, যত সম্ভব দ্রুত হয় এটাকে কাজ করে আপডেট দেওয়ার। আর আমরা আমাদের উচ্চ নেতৃত্বকে অবশ্যই জানাবো বিষয়গুলো কোথায় কী ঘটে গেছে। সেটা হচ্ছে যারা সংবাদ পরিবেশন করছে তাদেরও অন্তত একটু গণোদ্যোগ থাকা দরকার। তারা যখন দেখছে যে এটা খাল খন্দ, তাদেরও তো কিছু কর্তব্য যখন তারা CSR ফান্ড থেকে করতে পারে। দপ্তরকে, PWDকে আমি আজ থেকে 10 দিন আগে আমি কলকাতা যাবার রাস্তায় DM এর সঙ্গে কথা বলে আমি লিখিত মৌখিকই জানিয়েছি, এবং তাদের নজরে আছে। দেখুন, ওই আমরা জানি না যত দোষ নন্দ ঘোষ। এবার এক্ষেত্রে নন্দ ঘোষ যে সাংবাদিকরা, এটা আমরা জানি। নেতাদের কত কাজ, তারা কি করে খেয়াল রাখবেন? এবং মানুষের চিন্তায় তারা হয়তো এত বিভোর হয়ে থাকেন, কোথা দিয়ে যাচ্ছেন, সেটা গাড্ডা না সমতল, এই সমস্ত খেয়াল থাকে না তাদের। এগুলো আমাদের বুঝিয়ে দেওয়া উচিত ছিল, জানেন তো, জানানো উচিত ছিল। সত্যিই তো, আমরা যদি ঠিক সময় জানাতাম রাস্তাটার এই রকম অবস্থা, যদি আমরা ওই বিধায়ককে ডেকে এনে দেখাতাম, দেখুন তো আপনার বাড়ির 100 মিটারের মধ্যে এইরকম একটা রাস্তা, এরকম এত বড় একটা গাড্ডা, এখান দিয়ে গেলে তো যখন তখন দুর্ঘটনা হবে, তাহলে তো আপনার বদনাম হবে। এটা বললে তিনি নিশ্চয়ই বুঝতে পারতেন। ওই লাস্ট কথাটা বললে বিলক্ষণ বুঝতেন, এটা আমরা জানি। এবং সত্যি কথা বলতে কি, এখন ওনার বক্তব্য শোনার পর মনে হচ্ছে আমাদের এই দায়িত্বটা পালন করা উচিত ছিল, আমরা ফাঁকি মেরেছি, এটা আমাদের বোঝা উচিত ছিল। নবগ্রামের বিধায়ক কানাইচন্দ্র মণ্ডল যখন একবার আমাদের সেটা মনে করিয়ে দিয়েছেন, তখন কি মনে হলো জানেন? এবার অন্তত সাংবাদিক হিসেবে নিজেদের দায়িত্বটা ঠিকভাবে পালন করি। সেই ছোটবেলায় শিখেছিলাম, ভুল একবার হলে ভুল, কিন্তু যদি সেটা বারবার হয়, দ্বিতীয়বার হয়, তৃতীয়বার হলে সেটা ইচ্ছাকৃত ভুল, আর তৃতীয়বার হওয়া মানে সেটা ক্রাইম। সেটা ইচ্ছাকৃত ভুল তো করবই না, ক্রাইমের তো প্রশ্নই নেই। আমরা তাই জন্য সেই কাজটাই করছি যেটা না করলেই নয়। আর সেই কথাগুলোই বলছি, যে কথাগুলো এক্ষেত্রে অন্তত তাকে বুঝিয়ে দেওয়ার জন্য না বললেই নয়। দেখুন, রাস্তা যেরকম আমাদের ওই কানাইচন্দ্র মণ্ডলকে চেনালো, তেমনি এই রাস্তা আমাদের শুভেন্দু অধিকারী আর দেবকেও চেনাচ্ছে।
আজ ঘাটালে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার ঘাটাল যাওয়ার রাস্তাটা যারা তৈরি করে দিলেন তার নাম কি বা তাদের নাম কি? একজনের নাম মমতা বন্দ্যোপাধ্যায় আর একজনের নাম দেব। দুদিন আগে ঘাটাল গেছিলেন মুখ্যমন্ত্রী। জলে নেমে মমতা বন্দ্যোপাধ্যায় ঘাটালের মানুষকে বলেছিলেন এই যে এবছরও প্রায় মাস দেড়েক ধরে তারা এই জল যন্ত্রণাটা ভোগ করছেন, এই যে পথঘাট যে জিনিসটা সচরাচর তারা দেখতে পান না বছরের অধিকাংশ সময়, তাদের কাছে যেটা ফেরিঘাট বা ওই জলপথ বলে মনে হয় পথঘাটের বদলে, সেটাই তো স্বাভাবিক। পথঘাট এবারও আপাতত জলের তলায় রয়েছে, জলপথ তৈরি করে দিয়েছে। তার কারণ কি? কারণ কেন্দ্রীয় বঞ্চনা। ভয়ঙ্কর জিনিস। এই কেন্দ্র কোনো কিচ্ছু মানুষের জন্য ভাবে না। এই কেন্দ্র যদি ঘাটাল মাস্টার প্ল্যানের টাকা পয়সা দিয়ে দিত তাহলে এইভাবে তো ঘাটালের মানুষকে ভুগতে হতো না। এতদিনে মাস্টার প্ল্যানটা কার্যকর হয়ে যেত। এটা অনেক দিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়েছেন, এখনও বুঝিয়েছেন। ভোটের আগেও, লোকসভা ভোটের আগেও বুঝিয়েছিলেন, কিন্তু তখন যেটা বলেছিলেন সেটা আরেক ধাপ এগিয়ে গেছিলেন, সেই এগিয়ে যাওয়া জায়গাতে পৌঁছেছেন, কিন্তু আগের ধুয়োটা ছাড়েননি। এটা আসলে নিয়ম আর কি। এটা ওই দেখবেন সিরিজগুলো, ওয়েব সিরিজ দেখেন তো আপনারা সব, তাদের দেখবেন ওই আগে কি হয়েছে সেটা একটুখানি রেস ধরে টেনে নিয়ে এসে তারপর যায়। সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন কেন্দ্র টাকা দিচ্ছে না বলেই ঘাটালের মানুষ বঞ্চিত হচ্ছেন, আর কেন্দ্র টাকা না দিলেও অসুবিধে নেই, রাজ্য নিজের কাঁধে দায়িত্বটা তুলে নিয়েছে। ওই ভোটের আগে বলেছিলেন দেব ভোটে দাঁড়াতে রাজি হয়েছেন কারণ রাজ্য নিজের পকেট থেকে পয়সা দিয়ে মাস্টার প্ল্যানের কাজটা শেষ করবে। এদিনও তাই বলেছেন। এবার মুখ্যমন্ত্রী যখন এই প্রতিশ্রুতি দিচ্ছেন তখন দেব কিন্তু আগাগোড়া তার পাশে ছিলেন, হয়তো মনে জোর পাচ্ছিলেন লোকসভা ভোটের আগে যেটা তিনি বলেছেন বা তখন মুখ্যমন্ত্রী যেটা বলেছেন এখনও সে কথাই বলছেন। মানে ওই ভোটের আগের পরিস্থিতিটা এখনও বর্তমান রয়েছে। এক কথার মানুষ তারা, কথার কোনো নড়চড় হয়নি। তখনও বলেছিলেন রাজ্য সরকার করে দেবে, এখনও বলছেন রাজ্য সরকার করে দেবে। দেব এইটাই আরেকবার রিপিট করে নিশ্চিন্ত হতে পারেন আর কি। কিন্তু মুশকিলটা হলো তো অন্য জায়গায়। এই আশ্বাসটা এতদিনেও আশ্বাসই থেকে যাওয়ায় ঘাটালে যাওয়ার রাস্তাটা তো পেয়ে গেছেন শুভেন্দু অধিকারী। ওই জন্য বললাম তিনি যে রাস্তায় ঘাটালে পৌঁছলেন সে রাস্তাটা তৈরি করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং দেব। শুভেন্দু অধিকারীও ঘাটালের জলে নেমেছিলেন। রাজনীতিকরা জল মাপতে জলেও মাঝে মধ্যে নামেন, শুধু শুধু দূর থেকে ডাঙায় দাঁড়িয়ে জল মাপেন না। এটা সবাই কিন্তু প্রমাণ করছে। আরও একটা জিনিস প্রমাণ করছেন, ঘাটালের ঘোলা জলে মাছ না নেতারা ভোট ধরেন। সুতরাং ঘাটালের ঘোলা জলে সবাই মিলেই তার মানে ভোট ধরার জন্য ছিপ ফেলছেন। শুভেন্দু অধিকারী বলেছেন যে পারলে বিজেপি মাস্টার প্ল্যানটা কার্যকর করতে পারবে, ও তৃণমূলকে দিয়ে হবে না। 2026-এ রাজ্যের সরকারটা, রাজ্যের মানুষ একবার বদলে ফেলতে পারলেই ব্যাস কেল্লাফতে। ঘাটাল মাস্টার প্ল্যানটা বলে বলে কার্যকর হয়ে যাবে। অর্থাৎ ওই বানভাসী ঘাটালকে মাস্টার প্ল্যানের রাস্তা দেখতে হলে বিজেপিকে প্রধান বিরোধী দল থেকে শাসক সাজার রাস্তায় পৌঁছে দিতে হবে। এটা শুভেন্দু অধিকারী বুঝিয়ে দিয়েছেন, একদম জলের মধ্যে দাঁড়িয়ে জলবত্তর অলং করে বুঝিয়ে দিয়েছেন। অর্থাৎ কিছু পেতে হলে কিছু দিতে হবে। এই সহজ সত্যটা ঘাটালের মানুষ আরও একবার বুঝে গেছেন। আর এটাও বুঝে গেছেন ওই 26-এর সরকার শপথ নেওয়ার আগে মাস্টার প্ল্যান আর যাই করুক ফাইল খুলে রাস্তায় নামবে না। ঘাটাল যেটা মাস্টার প্ল্যান সেন্ট্রালের করার কথা ছিল না, করেনি। 26-এ বিজেপিকে আনুন, কেলে গাই কপালেশ্বরীর মতো ঘাটাল মাস্টার প্ল্যান বিজেপি করবে। মঙ্গলে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী, বৃহস্পতিতে বিরোধী দলনেতা। 2026-এর আগে বানভাসী ঘাটালে যেন রাজনীতির ঘূর্ণি।
মঙ্গলবার ঘাটালে বন্যা পরিদর্শনে গিয়ে মাস্টার প্ল্যানের জন্য ফের কেন্দ্রীয় সরকারের বঞ্চনার অভিযোগ তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন ঘাটালের হাসপাতাল মোড় থেকে সেন্ট্রাল বাসস্ট্যান্ড পর্যন্ত মিছিল করে পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়কে বিধিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বন্যা দুর্গতদের পাশে থাকার বার্তা দিতে 15ই আগস্ট বিশেষ কর্মসূচির ঘোষণাও করেন তিনি। স্বাধীনতা দিবসের আগের দিন 14, স্বাধীনতা দিবসের দিন 15, জন্মাষ্টমীর দিন 16, 3 দিন ধরে ঘাটালে বিজেপি রিলিফ করবে, স্পেশাল রিলিফ। আর 15ই আগস্ট একটা ডিঙি নৌকা ঠিক করে রাখবেন। আমি নৌকায় উঠবো, কোন জল প্লাবিত গ্রামে গিয়ে জাতীয় পতাকা তুলবো, আপনাদেরকে খাওয়াবো, আমিও আপনাদের সঙ্গে খাবো। মঙ্গলবার ঘাটালে মুখ্যমন্ত্রীর পাশেই ছিলেন ঘাটালের সাংসদ দেব ও সেচমন্ত্রী মানস ভূঁইয়া। তাদের ভূমিকা নিয়ে দিন তীক্ষ্ণ কটাক্ষ করেন বিরোধী দলনেতা। কপালেশ্বরী কেলেখাই সংস্কার ইস্যুতেও কৃতিত্ব দেন প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় ও কাথির প্রাক্তন সাংসদ শিশির অধিকারীকে। আরেকজন চাকর মানুষ মিয়া মেদিনীপুরের লজ্জা, আর ইনি চটি পরে নেমে ক্যামেরার সামনে একটু খিচ মেরি ফটো। এইসব নিয়ে প্রশ্ন করতেই প্রশ্নকর্তার মুখে ঘাটাল শুনতেই সাংসদ দেব কিন্তু হাঁটা লাগিয়েছেন। ঘাটালে মাস্টার প্ল্যান হবে, কি বলবেন দেবদা? আজকে ঘাটাল পরিদর্শনে বিরোধী দলনেতা গেছেন, দেবদা কি বলবেন? দেবদা, বিজেপি ক্ষমতা এলে ঘাটালে মাস্টার প্ল্যান করবে বলছে বিরোধী দলনেতা। নেতারা যাচ্ছেন, আসছেন, হাঁটছেন, হাঁটাচ্ছেন। আর ঘাটাল 19 জুন থেকে আগস্ট এইটুকু সময়ের মধ্যে মোট 4 বার জলমগ্ন হয়েছে। দুঃসহ পরিস্থিতি, জনজীবন বিপর্যস্ত, গ্রামের পর গ্রাম বিচ্ছিন্ন, ডুবেছে রাস্তাঘাট, মাঠের ফসল মাঠেই নষ্ট। ভেলায় ভাসিয়ে মৃতদেহ নিয়ে যেতে হচ্ছে শেষকৃত্যে। বন্ধ স্কুল, কলেজ, সরকারি হাসপাতালে পৌঁছতে গিয়ে গ্রামবাসীদের নাভিশ্বাস। ঘাটালের জলযন্ত্রণার কথা ধারাবাহিকভাবে তুলে ধরেছে TV9 বাংলা। এই যন্ত্রণামুক্তি কবে? প্রশ্ন তুলছেন ফি বছর বন্যা এবং রাজনীতির জোড়াকাটায় বিধ্বস্ত ঘাটালের মানুষ। কিন্তু রাজনীতি খুঁজছে রাস্তা, ক্ষমতা ধরে রাখা আর ক্ষমতায় পৌঁছানোর রাস্তা। দেখুন, 1952 সালে ঘাটালের বন্যা পরিস্থিতি নিয়ে পার্লামেন্টে প্রথম আলোচনা হয়। ভাবা যায় সেই কবেকার গল্প এখনও ঠিক যেরকম আছে তখনও সেরকমই ছিল। বলেন, এটা লেখায় পড়েছিল আমাদের ছোটোবেলা, আমাদের মানে পড়ার বইয়ের মধ্যে ছিল, মানে আসতো ন যজৌ নতস্থ, মানে যেটা কিছুতেই বদল হয় না, যা ছিল তাই থাকে, অনর, কোনো বদল নেই। সেইবার ওই 1952 সালে আলোচক ছিলেন বাম সাংসদ নিকুঞ্জ বিহারী চৌধুরী। আর ঘাটালের মানুষ ওই প্রথম মাস্টার প্ল্যানের কথা যখন শোনেন তখন 1982। ভাবুন, 30 বছর প্ল্যান হবে এইটা ঠিক করতে লেগে গেছিল। রাজ্যের ক্ষমতায় বামফ্রন্ট সরকার, কিন্তু এই 2025 সালে ঘাটালের আলোচনার যাবতীয় আলো রাজ্যের শাসক আর প্রধান বিরোধী দলের মধ্যে। এবার সেখানে কিন্তু বামেদের আর কোনো নামগন্ধ নেই। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, একদিকে শুভেন্দু অধিকারী। একজন রাজনৈতিক প্রতিশ্রুতি দিচ্ছেন আর একজন রাজনৈতিক বঞ্চনার কথা বলছেন। এই যে কেন্দ্রীয় সরকার তারা বঞ্চনা করছে, সেই জন্যই তো ঘাটালের মানুষ আজও বঞ্চিত। এবার এই কথাটা আপনি জানেন, আমি জানি, শুনে শুনে মুখস্থ হয়ে গেছে, কিন্তু তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় এই কথাটা কেন বলছেন? কারণ এর পেছনে একটা সুনির্দিষ্ট কারণ রয়েছে। তিনি রাজ্যের মানুষকে সেই জায়গাটাতে নিয়ে যেতে চান যেটা রাজ্যের মানুষ সবথেকে ভালো বোঝে, তাদের নিজেদের অবস্থাটা। তারা যে ভিকটিম, রাজনীতির ভিকটিম, সেটা মানুষের থেকে ভালো কেউ জানে না। কিন্তু রাজনীতিকরা মানুষকে কি বোঝান? রাজনীতি দায়িত্ব বটেই, কিন্তু তারা নয়, অন্য রাজনীতিকরা। এই জন্যই রাজ্যের মানুষকে কেন্দ্রীয় বঞ্চনার গল্পটা শুনিয়ে রাজ্যের মানুষকে ওই ভিকটিম প্রমাণ করতে চাইছেন। একইভাবে ভাষা আন্দোলনের মধ্যে দিয়েও তো বাংলা আর বাঙালিকে বিজেপির ওই রাজনৈতিক চক্রান্তের শিকার বলেছেন মুখ্যমন্ত্রী। বাইরের রাজ্যে বাংলা বললেই বাংলাদেশি সন্দেহে যে হেনস্থা করা হচ্ছে, আটক করা হচ্ছে,
পশ্চিমবঙ্গের বাঙালিকে বাংলাদেশি বলে বাংলাদেশে জোর করে পুশব্যাকের চেষ্টা হচ্ছে, এই সমস্ত অভিযোগে তো আন্দোলনে নেমে পড়েছেন। তার কারণ কি? বাংলা এবং বাঙালিকে ওই ভিকটিম প্রমাণ করা। কিন্তু সব ক্ষেত্রেই একটা জিনিস খেয়াল করে দেখুন, কারা ভিকটিম? সমষ্টি। বাংলা, বাঙালি, কোনো ক্ষেত্রেই ভিকটিম হিসেবে ব্যক্তির কথা বলার সুযোগ পাওয়া যাচ্ছিল না। আর ব্যক্তি যদি ভিকটিম না হয় তাহলে ভিকটিম কার্ড খেলবেন কি করে? সেই সুযোগ মমতা বন্দ্যোপাধ্যায় পেলেন কখন? ওই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা স্যার, সেটা যখন চালু হলো, অতি নিবিড় সমীক্ষা এই ভোটার তালিকায় বিহারে হয়েছে, এখানে হওয়ার কথা হচ্ছে, ঠিক সেইটা শোনার পরেই মুখ্যমন্ত্রী সরাসরি যুদ্ধ ঘোষণা করে দিয়েছেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে। কি অভিযোগে? তিনি চক্রান্তের শিকার, তিনি ভিকটিম। এলো কিনা ভিকটিম কার্ড? এ রাজ্যে ভোটার তালিকা পরিমার্জনার নাম করে জাতীয় নির্বাচন কমিশন যে বিজেপির কথায় তাঁর বিরুদ্ধে চক্রান্ত করছে সেটা ইতিমধ্যেই বলে দিয়েছেন, মানে আমাদের বুঝিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। এবার আপনারা ভাবতেই পারেন যে হঠাৎ ভিকটিম কার্ড দেখানোর প্রয়োজন হলো কেন? আরে যার যেটা শিওর শট অস্ত্র তিনি তো সেটাই ব্যবহার করবেন যুদ্ধের সময়। যুদ্ধের দিনকাল তো এসে গেছে, মানে যে ভিকটিম কার্ড তাকে চিরকাল সাফল্যের রাস্তা দেখিয়েছে, তাকেই ফের ঝেড়ে ঝুড়ে রাস্তায় নামিয়ে দিয়েছেন তিনি। 2 মাসের জন্য ইলেকশনে আপনারা আসেন, আবার উড়ে চলে যান বসন্তের কোকিলের মতো। এখন ইলেকশনের অনেক দেরি আছে, 8-9 মাস দেরি আছে। এখন থেকে সাসপেন্ড করতে শুরু করেছেন হরিদাস সব, কীটদাস সব, বিজেপির বন্ডেড লেবারেরা, বিজেপির বন্ডেড লেবার। লজ্জা করে না? তুমি তোমার ক্ষমতা জানো না? অমিত শাহ দালালি করছো। যারা এই এসআইআর হতে দিচ্ছে না তাদের ভোট ব্যাংক হচ্ছে এই ভুয়ো ভোটার, এই অনুপ্রবেশকারী। দালাল বলে উনি অশ্রাব্য ভাষায় গালাগালি করছেন। ওনার যে ডেসপারেটনেস সেটা বাংলার মানুষ ভালোই বুঝতে পারছে। আমি নিজে মনে করবো সেদিন আমাকে হাঁটতে পারবেন, আমি যদি নিজে মনে করবো না আপনার লোকেরাও আমায় ভোট দেবে। উল্টো পাল্টা কথা আরো বলতে থাকুন আপনি। এখন তো বিজেপিকে ছেড়ে ইলেকশন কমিশনকে ধরেছে। আমাকে লাগবে না, বিজেপির ওয়ার্ড সভাপতিকে দিয়ে আপনাকে ভবানীপুরে আমি হারাবো। যখন নির্বাচন কমিশন বনাম মমতা বন্দ্যোপাধ্যায় লড়াইটাকে শেষ পর্যন্ত এই জায়গায় পৌঁছে তো দিতে পারলেন তিনি। আসলে পোর খাওয়া রাজনীতিবিদ তো মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি জানেন কমিশনের বিরুদ্ধে তিনি যুদ্ধ ঘোষণা করার সঙ্গে সঙ্গে লড়াইটা 1:1 হয়ে যাবে, 1-এর বিরুদ্ধে 1। সেই 1কে তিনি বাঙালির অধিকার রক্ষার নাম করে, মানে এই ব্যক্তিগত ভিকটিম কার্ডটা যেটা তিনি খেলতে পারছিলেন না সেটাকে তিনি ফের খেলে দিলেন। কি বললেন, কি বোঝালেন? তাকে হারানোর জন্যই যাবতীয় চক্রান্ত হচ্ছে, এটা তিনি এতদিন বলতে পারছিলেন না, বলে দিলেন। এবং নির্বাচন কমিশনকে বন্ডেড লেবার অফ বিজেপি বলে দেখে দিলেন। ভাবুন, বন্ডেড লেবার কথাটার বাংলা মানে করলে দাঁড়ায় জাতীয় নির্বাচন কমিশন বিজেপির কেনা গোলাম, অথবা বিজেপিকে কমিশন দাসখত লিখে দিয়েছে। যেভাবেই দেখুন না কেন, যে অর্থেই বন্ডেড লেবার শব্দটা ব্যবহার করুন, একসঙ্গে দুটো উদ্দেশ্য পূরণের চেষ্টা করে ফেলেছেন মুখ্যমন্ত্রী। প্রথমত, তিনি নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন। কমিশনের মতো একটা সাংবিধানিক সংস্থা যারা কারো নিয়ন্ত্রণে নেই, যাদের ওপর আমরা নির্ভর করে থাকি, যারা নিরপেক্ষভাবে আমাদের জনপ্রতিনিধি নির্বাচন করবে, মানে দেশটা সোজা কথায় কারা চালাবে, কিভাবে চালাবে, এই গুরুদায়িত্ব যাদের ওপর ন্যস্ত করা থাকে, তারা কোনো একটা পার্টি, এক্ষেত্রে বিজেপি, তাদের কথা উঠবোস করছে। এই কথাটা এখন যত বেশি করে তৃণমূল নেত্রী বলবেন, নির্বাচন কমিশনের হয়ে যারা কাজ করেন তারা তত বেশি কনফিউজড হয়ে যাবেন, বিভ্রান্ত হবেন। যারা কাজ করেন তারাও তো মানুষ এবং তারা এখানকারই মানুষ। এবার এটা হলে কি হবে? তারা অতিরিক্ত সচেতন হয়ে যেতে পারেন। খেয়াল করে দেখুন, এগুলো কিন্তু
সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার, মনস্তাত্ত্বিক যুদ্ধ, এবং যুদ্ধে সব কিছু ব্যবহার করা যায়। সামনে যুদ্ধ আসছে বা যুদ্ধ শুরু হয়ে গেছে, হাওয়া গরম হতে শুরু করেছে, বাতাসে বারুদের গন্ধ, সুতরাং সব যা যা আছে সব অস্ত্রশস্ত্র নামতে শুরু করে দিয়েছে। এবার লড়াই সরাসরি এবং পরোক্ষে যে লড়াইটা, এটা আমরা আমাদের এই অপারেশন সিঁদুরের সময় দেখেছিলাম, কাইনেটিক আর নন কাইনেটিক। দারুণ শব্দ দুটো খুব পছন্দ হয়েছে। কাইনেটিক সরাসরি আঘাত, নন কাইনেটিক ঘুরিয়ে। তো এক্ষেত্রে এই যে সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার, মনস্তাত্ত্বিক যুদ্ধ, সেটাকে নন কাইনেটিক লড়াই বলতে পারেন আপনারা। এবার এটা যত বেশি করবেন, যত বেশি মানে অতিরিক্ত যত বেশি সচেতন হয়ে যাবেন ওই নির্বাচন কমিশনের লোকজন, তত তাদের কাজকর্মের ওপর তার প্রভাব পড়বে। তারা মরিয়া হয়ে নিজেদের নিরপেক্ষতা প্রমাণের চেষ্টা করবেন। এবার নিরপেক্ষতা রক্ষা বলতে কি বোঝেন? ইনফ্যাক্ট আপনি আমি কি বুঝি সেটা বড় কথা না, বোঝা হচ্ছে যে কারা বুঝবে, কারা বিচার করবে, সেইটা তার উপর নির্ভর করছে। এবার আপনার আমার কাছে যেটা নিরপেক্ষতা, সেটা রাজনীতির কাছে নিরপেক্ষতা নাও হতে পারে। এবার বিজেপির কাছে যেটা নিরপেক্ষতা, তৃণমূলের কাছে সেটা নিরপেক্ষতা নয়। বিজেপি চায় যে ভোটার তালিকার থেকে ধরে ধরে যত বেনজল আছে সেগুলোকে বাদ দিয়ে দেওয়া হোক। ওই যত রোহিঙ্গা, যত বাংলাদেশি আছে এদের বাদ দেওয়া হোক, এই অভিযোগ তারা তুলছে। আর তৃণমূল বলছে বেনজল বাদ দেওয়ার নামে বৈধ ভোটারদের বাদ দেওয়া চলবে না। এবার এইখানেই আবার মানে অতিরিক্ত সচেতন হয়ে যাবে, একটু বিভ্রান্তির মধ্যে পড়ে যাবে নির্বাচন কমিশন, মনস্তাত্ত্বিক চাপে পড়ে যাবে। তো এবার এই ক্ষেত্রে তাদের তখন দেখতে হবে আমরা আর যাই করি, অবৈধ বলে যেন একজনও বৈধর গায়ে হাত না পড়ে। এবার বৈধ কারা? ভারতীয়রা, স্বাভাবিক। আর অবৈধ তারা কি ওই অনুপ্রবেশকারী বাংলাদেশি বা রোহিঙ্গা, নাকি এর বাইরেও কিছু আছে? আছে তো বটিয়ে। ভোটার তালিকায় বেশ কিছু যে মৃত ব্যক্তির নাম রয়েছে সেটা নিয়ে তো আর কোনো রাগঢাক গুড়গুড়ের জায়গা নেই। যে 65 লাখ বিহারে বাদ গেছে, তার মধ্যে একটা বড় সংখ্যক এই মৃত। আর এখন পর্যন্ত যেটুকুনি হালকা, একদম হালকা পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে, তাতেও যে এক একটা বুথ ধরে ধরে কত মৃতের নাম বেরোচ্ছে, সেগুলো তো আমরাও আপনাদের দেখিয়েছি, নির্বাচন কমিশনও পাচ্ছে। এবার এদের খোঁজা, এদের অবৈধ বলে বা ভুয়ো বলে বাদ দেওয়া, সেই কাজটা অতিরিক্ত সচেতন হয়ে যাওয়ায় ব্যাহত হবে না তো? এবার দেখুন, বুথের ভবিষ্যৎ রক্ষা করতে গেলে ভোটার তালিকার ভূতদের তো বাদ দিতেই হবে। না হলে কী হবে? যারা ভোটার তালিকা পরিমার্জনের কাজ করছেন তারা তো নির্বাচন কমিশনের কোপে পড়ে যাবেন। আবার দেখুন কীভাবে চাপটা ট্রান্সফার হয়, এটা তো ইতিমধ্যেই হয়েছে। ময়নার বারুইপুর পূর্বে ভোটার তালিকায় নতুন নাম তোলার কাজ যারা করছেন, সেই কাজের সঙ্গে যুক্ত 4 সরকারি কর্মীকে সাসপেন্ড করতে বলেছে কমিশন। কেন বলেছে? কারণ প্রচুর নাকি ভুয়ো ভোটারের নাম দিয়ে দিয়েছিলেন তারা, এটাই অভিযোগ। আর এখানেই তো দ্বিতীয় উদ্দেশ্য পূরণের সুযোগটা মুখ্যমন্ত্রী পেয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে কমিশনের কথায় কারো বিরুদ্ধে ব্যবস্থা নেবে না রাজ্য। এবার দুটো বিষয়কে একটা জায়গায় নিয়ে আসুন। সরকারি কর্মীদের রক্ষাকর্তাকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন কারোর গায়ে হাত পড়তে দেবেন না, কাউকে বাদ দেবেন না কমিশনের কথায়। এবার ভোটার তালিকায় যাদের নাম রয়েছে তাদের রক্ষাকর্তাকে মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ তিনি বলেছেন একজনও বৈধ ভোটারের গায়ে হাত দেওয়া যাবে না। এবার যদি তৃতীয় নাম খোঁজেন তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম আসবে। তিনি তো সরাসরি চ্যালেঞ্জ ছুড়েছেন দুটো নাম বাদ দিয়ে দেখান। এবার দেখুন, যিনি রক্ষাকর্তা তিনিই যদি বলেন যে রক্ষা করার চেষ্টা করেছেন বলেই, মানুষকে রক্ষা করার চেষ্টা করেছেন বলেই তিনি চক্রান্তের শিকার, তাকে চক্রান্ত করা হচ্ছে হারানোর জন্য, সবই তো
মানুষের জন্য করতে গিয়ে, তাই না? এটা যত বেশি প্রচার হবে তত বেশি সহানুভূতির হাওয়া বইবে। আর এই সহানুভূতির হাওয়াটা যে কী জিনিস, ভোটের আগে এটা যে কতটা দরকারি সেটা তো বারবার প্রমাণিত হয়েছে। অব্যর্থ ওষুধ। যতবার বিজেপি নেতারা ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন ততবারই তো হেসে খেলে ভোটে জিতেছে তৃণমূল। মনে আছে আপনাদের? বাংলা নিজের মেয়েকেই চায়, একটা প্রচার, ব্যাস কেল্লা ফতে। 2026-এর আগে সেই ফলের পুনরাবৃত্তির জন্য বা সেই সহানুভূতির হাওয়াটা বইয়ে দেওয়ার জন্য একটা ভিকটিম কার্ড খেলার দরকার ছিল। তাই সুযোগটা নষ্ট করছেন না মুখ্যমন্ত্রী। মনে রাখবেন, প্রেমে আর যুদ্ধে কোনো কিছুই অন্যায় না। দুজন বিএস ডিএফ, দুজন ডব্লিউবিসিএস অফিসার, ওনারা সাসপেন্ড করলেন, ইলেকশনে ডিক্লেয়ার হয়নি। কি সাহস! আন্ডার হুইচ রুল? এখন ইলেকশনের অনেক বাকি আছে। এখন থেকে কি ভেবেছেন? এই এনআরসির নাম করে ব্যাগ ধরে যাকে ইচ্ছা অফিসারদের ভয় দেখাবেন? অফিসারদের পাশে সরকার ছিল, আছে এবং থাকবে। যে কোনো সরকারি কর্মচারীদের পাশে গভর্নমেন্ট ছিল, আছে, থাকবে। ইলেকশন কমিশনের একটা এখতিয়ার এখন নয়, তারা রাজ্য সরকারকে জানাতে পারে কি করবে কি না করবে। একটা ইলেক্টেড গভর্নমেন্ট যারা বাংলাকে ছোট করছে নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে, তারা বিগত দিনেও জবাব পেয়েছে, আগামী দিনেও তারা শিক্ষা পাবে। মুখ্যমন্ত্রী ভারতবর্ষের সংবিধান স্বীকৃত যে কোনো সংস্থার বিরুদ্ধে যুদ্ধ করতে সিদ্ধ হস্ত, তো নতুন কিছু নয়। যুদ্ধ খেলাই তো ওনার অভ্যেস। কিন্তু বিষয়টি হচ্ছে, উনি যেটা চাইছেন যে রাজ্য নির্বাচন কমিশন ওনার পকটস্থ হবে, উনি যা বলবেন ওনার কথাই উঠবেন, ওনার কথাই বসবেন, এটা চলবে না। সবে তো 4টে উইকেট পড়েছে, আপনি সাসপেনশন থেকেও বাঁচাতে পারবেন না, এফআইআর থেকেও বাঁচাতে পারবেন না। আপনার চিফ সেক্রেটারি না করলে সংবিধানে বলা আছে কে করতে পারবেন। মমতা এবং আইপ্যাকের কথা যে শুনবে সেই ডুববে। নির্বাচনের ভোটার লিস্ট তৈরি করা হয় যখন, তখন রাজ্য সরকারের অফিসার হোক, কেন্দ্র সরকারের অফিসার হোক, তারা অন ডেপুটেশন, ডিমড অন ডেপুটেশন হয়ে যায়। নির্বাচন হোক বা না হোক, নির্বাচনী কাজে যাকে অ্যাপয়েন্ট করা হয় তাকে ধরে নেওয়া হয় যে সে ডেপুটেড। সেখানে দাঁড়িয়ে সে যদি নিয়ম ভঙ্গ করে, বেআইনি করে, তাকে শাস্তি দেওয়ার অধিকার নির্বাচনী অফিসারের আছে। দেখুন, যেগুলো শুনছিলাম আর কি, এটার মধ্যে একটা জিনিস খুব কমন, এই কমিশন শব্দটা। এই বাম বলুন, বিজেপি বলুন, এরা তো কথায় কথায় তৃণমূলের সঙ্গে এই কমিশন শব্দটাই উচ্চারণ করেন। এবার সেক্ষেত্রে অবশ্য অন্য কমিশন, ওই যেটাকে কাটমানি ঠাটমানি বলে আর কি, এবং যেটাকে তৃণমূল নেত্রী একদম পছন্দ করেন না, বারবার প্রকাশ্যে বলেছেন যে কাটমানি নেওয়া চলবে না, নিলে ফেরত দিতে হবে, খুব কড়া অবস্থান নিয়েছেন আর কি। কিন্তু এক্ষেত্রে আবার একটা কমিশন শব্দটাই আপনাদের মনে হতে পারে যে তারা কি শুনলেই প্রত্যাখ্যান করার কথা ভাবেন মুখ্যমন্ত্রী। এই জন্যই কি এবার তৃণমূল বনাম কমিশনের লড়াইটা সামনে চলে এলো। নির্বাচন কমিশন এক্ষেত্রে, নির্বাচন কমিশন আর রাজ্য সরকারের ঠোকাঠুকি, এটা কিন্তু আবার বেশ পুরনো একটা ব্যাপার, সেই ট্র্যাডিশন সমানে চলছে। এটা বলার একদম আদর্শ জায়গা, জানেন তো। সেই 9-এর দশকে জ্যোতি বসুর সঙ্গে টিএন শেষানের বিখ্যাত মনোমালিন্য, দুজনেই বিদগ্ধ ব্যক্তি, লোকজন কিন্তু বেশ মজা পেয়েছিলেন দেখে। এবং শেষান সেই প্রথম মানে নির্বাচন কমিশন কি জিনিস বা মুখ্য নির্বাচন কমিশনার কি জিনিস, তার ক্ষমতা কত, এটা কিন্তু প্রথমবারের জন্য ভারতবাসীকে বুঝিয়ে দিয়েছিলেন। 2013-র পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে রাজ্য নির্বাচন কমিশনার মীরা পাণ্ডের সঙ্গেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সংঘাত হয়েছিল। কিন্তু সেই সংঘাত একদিকে, আর এইবারে জাতীয় নির্বাচন কমিশনকে যে ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ করলেন সেটা আরেক দিকে। এই রকম সাহস বা এই ভাষায় এর আগে কেউ আক্রমণ করেননি কিন্তু। আর এই লড়াইয়ে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় একা নন, তার পথের সঙ্গী কংগ্রেস। আজ ইন্ডিয়া জোটের নৈশভোজ আর সেই
ভোজসভায় হাজিরার আগে তৃণমূলের প্রতি একটা সমর্থনের হাত বাড়িয়ে দিয়েছিলেন মানিকম ঠাকুর। বাংলার বাঙালির বিরুদ্ধে অত্যাচারের যে অভিযোগ তৃণমূল করছে সেই বিষয়ে মুলতবি প্রস্তাব আনতে চেয়েছিলেন তামিলনাড়ুর এই সাংসদ। এটা এই ঠাকুর দেখে আপনারা ভাবছেন তো, হ্যাঁ ঠিক রবীন্দ্রনাথ ঠাকুর, সেই তার প্রতি অন্ধভক্তির থেকেই টাইটেল ঠাকুর। আমাদের রাজ্যপাল সিভি আনন্দ বোসের বাবা যেরকম নেতাজি ভক্ত ছিলেন, তাই জন্য ছেলের নামের সঙ্গে মানে ছেলেদেরই নামের সঙ্গে বোস পদবিটা জুড়ে দিয়েছিলেন, তেমনি ওই তামিল সাংসদ মানিকমের বাবা রবীন্দ্র অনুগামী ছিলেন, তাই ছেলের নামের শেষে ঠাকুর জুড়ে দিয়েছেন। মানে এটা বাঙালি যোগাযোগ তৈরি হয়ে গেছে কিন্তু, এবং মানে একদম রবি ঠাকুরের সঙ্গে যার আত্মিক যোগাযোগ তৈরি হয়ে গেছে একটা, সেই মানিকম ঠাকুরের এই মুলতুবি প্রস্তাব এলো এমন একটা দিনে যেদিন ইন্ডি জোটের নৈশভোজে রাহুল গান্ধীর মুখোমুখি হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। লোকসভায় তৃণমূলের দলনেতা হিসেবে সদ্য দায়িত্ব নিয়েছেন, আর দায়িত্ব নিয়েই আজ দলীয় সাংসদদের সঙ্গে দিল্লিতে বৈঠক করেছেন। যে বৈঠকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে দেখা যায়নি, সেটা নিয়ে আবার নানা রকম আলোচনা শুরু হয়েছে। 7 তারিখ সব কথাবার্তা হবে, কথাবার্তার পর কল্যাণ বন্দ্যোপাধ্যায় ঠিক করবেন মুখ খুলবেন না মুখ খুলবেন না, এগুলো আমরা জানি। আপাতত অপেক্ষা করছি। তো যাই হোক, ওই সাসপেন্সটা থাক, মিটে যাবে। কিন্তু তারপর সন্ধে পৌঁছে গেছেন বিরোধী জোটের ডিনারে অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের সাংসদদের সঙ্গে মিট করার পর। এবার এই রকম নৈশভোজ কংগ্রেস এর আগে ডেকেছিল 2004 আর 2008-এ, দুটো লোকসভা ভোটের আগে। এই ধরনের যে এগুলোকে আপনারা ওই ডিনার পলিটিক্স বলতে পারেন। এটা কেন দরকার হয় জানেন তো? সঙ্গে কে আছে, একলা চলরে বলতে হবে কিরা, এই বিষয়গুলো বলে বন্ধু তোমার ভোটের সাথীকে চিনে নিও, এ হচ্ছে এই ধরনের নৈশভোজের থিম সং। সে সময় নৈশভোজ ডেকেছিলেন সোনিয়া গান্ধী। 2008-এর নৈশভোজ অন্য একটা মাত্রা পর্যন্ত পেয়ে গেছিল ওই ইউপিএ সরকার থেকে বামেরা সমর্থন প্রত্যাহার করে নেওয়ায়। বামেদের বিকল্প হিসেবে ওই ডিনার টেবিলে এই জোট সঙ্গী হিসেবে মুলায়ম সিংকে বসিয়েছিলেন সোনিয়া গান্ধী। মানে কত দূর এই একটা এই নৈশভোজের প্রভাব হতে পারে বুঝতে পারছেন তো? সেসব কথা মনে পড়লে মনে হতেই পারে যে জোট রাজনীতিতে নৈশভোজ তো ভোটের রাস্তা মসৃণ করেছে, কিন্তু এখন আজকের এই বিরোধী জোটের ডিনার কিসের জন্য? দেশের সামনে তো সাধারণ নির্বাচন নেই, তাহলে কি বিহার আর বাংলার ভোটকেই বিরোধী জোট আপাতত প্রেস্টিজ ফাইট হিসেবে দেখছে? সেক্ষেত্রে কি এ রাজ্যে কংগ্রেস নতুন করে সঙ্গী বেছে নিতে চাইছে? 2026-এ কংগ্রেস যদি ওই তৃণমূলের সাথে আসন সমঝোতায় যায়, তাহলে কিন্তু মালদা, মুর্শিদাবাদ বা পুরুলিয়ায় বেশ কয়েকটা আসন তাদের নিশ্চিত হয়ে যাবে। হ্যাঁ, সেক্ষেত্রে বামেরা হয়তো বলবে কংগ্রেস বিশ্বাসঘাতক, কিন্তু তাতে কি এসে গেল বলুন তো? বিশ্বাস আর রাজনীতি দুটো যে এক রাস্তায় কোনো দিন হাঁটে না, সে তো সবাই জানে। রাজনীতিতে বন্ধুত্ব বা শত্রুতা কোনোটাই কনস্ট্যান্ট নয়, শেষ কথা না। হয়তো সেজন্যই অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ মহলে বলেছেন যে কংগ্রেস 2 পায়ে গোলে, তৃণমূল 4 পায়ে গোবে। মানে এটা বলার মধ্যে দিয়েও কিন্তু একটা আহ্বান আছে। দুষ্টু লোকেরা বলবেন এটা 4 ফেলার মতো আর কি, 4 পা। এবার অভিষেক কি কংগ্রেসকে বোঝাচ্ছেন স্ট্র্যাটেজিক পার্টনার হওয়ার রাস্তাটা এ রাজ্যেও তাদের জন্য খুলে রেখেছে তৃণমূল কংগ্রেস, নাকি অভিষেক চাইছেন কংগ্রেসকে এইবার তাদের দিকে আনতে? আজকে নৈশভোজে যাচ্ছেন, রাহুল গান্ধী আপনাকে ফোন করেছিলেন? হ্যাঁ, আমি যাব। এসআইআর নিয়ে কোনো কথা হলো স্পিকারের সাথে? না, আমরা স্পিকারকে বলেছি যে আমরা চাই হাউস চলুক এবং এসআইআর নিয়ে আমরা ডিসকাশন দাবি করেছি। দেখুন, রায়বেরেলি কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী তার পূর্ব ঘোষিত অ্যাটম বোমটা ফাটিয়ে দিয়েছেন। অনেকদিন ধরে বলছিলেন এইবার ফাটাবেন। সবটাই নির্বাচন কমিশন বা নির্বাচনকে কেন্দ্র করে। এবার স্বাভাবিকভাবেই লোকজনের মধ্যে একটা ইন্টারেস্ট জেগেছিল যে বোম ফাটাবেন, তার নিশ্চয়ই কিছু সত্যি একটা ধামাকা হবে আর কি। কর্ণাটকের ভোটার তালিকার ওপর প্রায় 1 বছর গবেষণা চালিয়ে অবশেষে সেই ভোট সংক্রান্ত অ্যাটম বোমটা ফাটিয়েছেন রাহুল গান্ধী।
ঘোষণা করেছেন লোকসভা নির্বাচনে মহাদেবপুরা বিধানসভায় লক্ষাধিক ভুয়ো ভোট পড়েছে, আর তাতে বিজেপি প্রার্থী 30,000 ভোটে জিতে গেছে। এটা হলো পরমাণু বোমা। এটা শুনে কেউ কেউ হাসতে পারেন, ভাবতে পারেন এই বোমা তো বাম জমানায় প্রায় প্রত্যেক দিন মমতা বন্দ্যোপাধ্যায় ফাটাতেন। এবার কর্ণাটকের মুখ্য নির্বাচনী আধিকারিক মাঝখান থেকে রাহুল গান্ধীর কাছে হলফনামা চেয়ে বসে আছেন। তিনি যে চুরি ধরেছেন বলে দাবি করছেন তার প্রমাণ চেয়েছেন। মানে রাহুল গান্ধীও পরোক্ষে কিন্তু কমিশনের সঙ্গে, পরোক্ষে কেন, প্রত্যক্ষভাবেই কমিশনের সাথে যুদ্ধে নেমে পড়লেন। এবার মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও নেমে পড়েছেন নির্বাচন কমিশনের সঙ্গে যুদ্ধে। নির্বাচন কমিশন তারা রাহুল গান্ধীকে পাল্টা আক্রমণ করলেও এখনও মমতা বন্দ্যোপাধ্যায়কে করেনি। রাহুল গান্ধী অবশ্য নথি শুধু কর্ণাটকের দাখিল করেছেন। তিনি প্রায় সব লোকসভা নির্বাচন সাম্প্রতিককালে বা ইদানিংকালে যে কোনো নির্বাচনের পরেই কিন্তু অভিযোগ তিনি করেছেন। হরিয়ানা, মহারাষ্ট্র, যেখানেই যে নির্বাচন হচ্ছে তাতেই অনিয়মের অভিযোগ করেছেন বিরোধী দল নেতা। এমনকি 2004-এর লোকসভা নির্বাচনে 25টা আসনে যদি আর বিজেপি জিততে না পারত, আটকানো যেত যদি, তাহলেই নাকি কংগ্রেস ক্ষমতায় থাকতো। এটা তার দাবি। কংগ্রেস ক্ষমতায় থাকতো, এটা কিন্তু এই লাইনটা একটু ভালো করে বুঝে দেখুন। কংগ্রেস যদি ক্ষমতায় থাকতো তার মানে তিনি প্রধানমন্ত্রী হতেন। এবার সেটা যদি হয় তাহলে ধরে নিতে হবে তিনি ষড়যন্ত্রের শিকার হয়েছেন। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ও ষড়যন্ত্রের শিকার, তাকে ষড়যন্ত্রের শিকার করার চেষ্টা চলছে। তিনি এর আগের ভোটে ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন বলে অভিযোগ করেছেন। এবার সবাই জাতীয় স্তরে এই দুই শিকার তারা কি একজোট হয়ে বিজেপি স্বীকার করতে পারবে, নাকি কে বেশি শিকার, কে বেশি বড় শিকার, সেই লড়াইয়ে নিজেদের মধ্যে জড়িয়ে পড়বে। কিন্তু রাহুল গান্ধী তাঁর হাতে কি অ্যাটম বোমা রয়েছে তা জানিয়েছেন। বারবার হুঁশিয়ারি দিয়েছেন, শত্রুকে চরম বার্তা দিয়েছেন। वोट चोरी हो रही है और अब हमारे पास ओपन एंड शट प्रूफ है एंड वी आर गोइंग टू प्रूव टू यू हाउ ए लोकसभा इलेक्शन कैन बी रिग्ड एंड वाज रिग्ड। इलेक्शन कमीशन में जो भी ये काम कर रहे हैं, राइट फ्रॉम द टॉप टू द बॉटम, आप एक बात याद रखिए, आपको हम छोड़ेंगे नहीं। वो एटम बॉम्ब है, मतलब एटम बॉम्ब है, फटेगा तो आप इलेक्शन कमीशन आपको दिखेगा नहीं। अब एविडेंस है, ये क्रिमिनल एविडेंस है। द बीजेपी इज द ओनली पार्टी दैट बेसिकली डज नॉट suffer this idea of anti-incumbent. Exit polls, opinion polls saying one thing, the result going in a completely different. And Maharashtra mein we found that Lok Sabha और Vidhan Sabha के बीच में 1 crore new voters came into the game. একই ব্যক্তি একাধিক জায়গার ভোটার। বিহারের অতি নিবিড় সমীক্ষায় তো এমন 7 লক্ষ নাম বাদ গিয়েছে। সেই এসআইআর এর বিরুদ্ধেই সংসদে একজোট ইন্ডিয়া ঐক্য। আবার রাহুল গান্ধীর সাংবাদিক বৈঠকেও সেই একই প্রমাণ। একই ব্যক্তি একাধিক জায়গায় ভোটার। রাহুল গান্ধী যা অভিযোগ করছেন, নির্বাচন কমিশন তো সেই অনিয়মই দূর করছে। তাহলে এসআইআর এর বিরোধ কেন? বেঙ্গালুরু সেন্ট্রালে 32,000 ভোটে হারেন কংগ্রেস প্রার্থী। তার মধ্যে মহাদেবপুরা বিধানসভায় লক্ষাধিক লিড পান বিজেপি প্রার্থী। রাহুল গান্ধীর অভিযোগ, লক্ষ ভোট চুরি হয়েছে। Congress wins all the Vidhan Sabhas except this one, and in this one BJP sweeps and gets a margin of 1,14,046. There's 6.5 lakh voters, and literally 1 lakh of those don't exist. কর্ণাটকের মহাদেবপুরায় ভোট চুরির অভিযোগ নিয়ে রাহুল গান্ধীকে লিখিত হলফনামা দাখিল করতে বলেছেন সে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। কংগ্রেস কি পদক্ষেপ করবে সেটা সময় বলবে। তবে মহাদেবপুরা নিয়ে কংগ্রেস পিছু হটছে না। শুক্রবার মহাদেবপুরায় পদযাত্রা করবেন রাহুল গান্ধী। তবে দেখুন, সংসদে এখন পর্যন্ত এই নির্বাচন কমিশন নিয়ে আলোচনা বা এসআইআর নিয়ে আলোচনায় সরকার পক্ষ রাজি না হলেও, এখন পর্যন্ত রাজি না হয় বলে আর ভবিষ্যতে হবে না এরকম কোনো কথা নেই। কিন্তু তার থেকেও বড় কথা, তখন আর বিরোধী পক্ষের আগ্রহ থাকবে কি না এই এসআইআর নিয়ে আলোচনায়, সেটা নিয়ে তো প্রশ্ন উঠে গেছে।
কারণ এখন নিশ্চিতভাবেই হয়তো তাদের মনে হবে এই এসআইআরের থেকে ট্রাম্পের শুল্ক অনেক জোরালো ইস্যু। এতে বিরোধীরা সরাসরি মোদি সরকারের বিদেশ নীতিকে চ্যালেঞ্জ করার একটা সুযোগ পেয়ে যাবে। মোদি ট্রাম্পের ব্যক্তিগত সম্পর্ককে তারা টার্গেট করতে পারবে। এবং সবথেকে বড় কথা, অপারেশন সিঁদুরের সময় জাতীয় ঐক্যের একটা দায় ছিল। এটা তো যুদ্ধকালীন পরিস্থিতি নয়, বরং আর্থিক লাভ ক্ষতির হিসেবে সরকারের বিদেশ নীতি নিয়ে প্রশ্ন তোলা যেতেই পারে। এবং সেই জন্যেই প্রশ্নটা উঠছে যে কোথাও গিয়ে দেশের স্বার্থ বিঘ্নিত হচ্ছে না তো? এবার কোন অ্যাঙ্গেল থেকে সেটার বিচার হবে? এক্ষেত্রে সেটা রাজনীতির অ্যাঙ্গেল থেকে বিচার হবে। যে সরকার 56 ইঞ্চি ছাতির কথা বলতো, তারা ক্ষমতায় থাকার পরেও তাদেরকে বুড়ো আঙ্গুল দেখিয়ে, লাল চোখ দেখিয়ে চায়না থেকে শুরু করে সমস্ত দেশ, আমেরিকা, সবাই ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে ভারতবর্ষে কোভিডের 1 মাস আগে গুজরাটে প্রচার কে করেছিল? ডোনাল্ড ট্রাম্পের হয়ে প্রচার করতে গেছিল টেক্সাসে কে? ডোনাল্ড ট্রাম্পের হয়ে আপনি প্রচার করেছিলেন, বিজেপির নেতারা করেছিল, যোগ্য করেছে বিজেপির কর্মীরা। মোদি তো বিদেশ নীতি মানে মনে করেছেন পাবলিক রিলেশন ওয়ার্ক, কিছু লোককে নিয়ে গিয়ে, ভাড়া করা লোককে নিয়ে গিয়ে গোটা এমপিএসসিকে ব্যবহার করে সরকারি টাকায় মোৎসবের নাম করে একটু মোদি মোদি বলে চিৎকার করা। বিদেশ নীতি মানে ইটস নট এ মিয়ার পিয়ার জব। দেশের স্বার্থ, দেশের মানুষের স্বার্থ কোথায় গেল? আর ব্যক্তিগত বন্ধুত্ব হয় না, কূটনীতিরা গিয়ে জড়াজড়ি করলেই হয় না, সেটা আজকে প্রমাণিত হচ্ছে। দেখুন, এটা তো হওয়ারই ছিল। ট্রাম্প ভারতীয় পণ্যকে শুল্কমুক্ত করে দিলে তখন তো প্রধানমন্ত্রীকে কৃতিত্ব দিতেন বিজেপি নেতারা, তার কৃতিত্ব দাবি করতেন। এখন শুল্ক যখন চেপেছে, বিরোধীরা কেন ছেড়ে দেবে? এই সমস্যা কিন্তু ভারতীয় গণতন্ত্রে অতীতেও হয়েছে। 5-এর দশকে ভারত চীন সম্পর্ক খুব ভালো জায়গায় পৌঁছে গেছিল। নেহেরু, চৌয়েন লাইট, সেই হিন্দি চিনি ভাই ভাই, সে অদ্ভুত একটা পরিস্থিতি। পঞ্চশীল চুক্তি হয়ে গেছিল। আর তার 3 বছরের মধ্যে 1962 সালে ভারত আর চীনের মধ্যে যুদ্ধ লাগে, যা শুধু ভারতের নিরাপত্তায় প্রশ্নচিহ্ন ঝুলিয়ে দিয়েছিল তা না, নেহেরুকে ব্যক্তিগতভাবে একদম বিরাট ধাক্কা দিয়ে গেছিল, মানসিকভাবে খুব ধাক্কা খেয়েছিল। ভাবতেই পারেন যার সাথে এত বন্ধুত্ব করেছেন তিনি এরকমভাবে তার প্রতিদান দেবেন। চৌয়েন লাই, তার থেকে একটা জিনিস ভালো হয়েছিল, চীনাদের মুখ দেখে যে কিছু বোঝা যায় না এটা ভারতীয়রা বুঝতে পেরেছিল। কিন্তু এক্ষেত্রে নেহেরুর মতো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও মনে মনে ধাক্কা খেয়েছেন কিনা বা ভেঙে পড়েছেন কিনা বা কী ভাবছেন এগুলো বোঝা যায়নি। তবে একটা বিষয় কিন্তু বোঝা যাচ্ছে, ভারত পাল্টা দেওয়ার রাস্তায় ক্রমাগত কিন্তু থাকার চেষ্টা করছে অন্তত। তবে প্রকাশ্যে তার বিদেশ মন্ত্রক যা এখন অবধি বক্তব্য রেখেছে সেটা চেষ্টা না, একদম সরাসরি নিজেদের শির দ্বারা শক্ত রাখা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন দেশের স্বার্থে তিনি ব্যক্তিগত ক্ষতি স্বীকার করতেও দ্বিধা করবেন না। মানে যে জায়গাটা বিরোধীরা টার্গেট করবে বলে ঠিক করেছে, তারা যে সেই জায়গাটায় টার্গেট করবে এটা প্রধানমন্ত্রী জানেন। এবং সেটাকে যত তিনি এড়ানোর চেষ্টা করবেন তত বেশি আঘাতটা বেশি আসবে বা তার বিরুদ্ধে আক্রমণটা জোরদার হবে এটাও জানেন। তিনি ওই সইয়ে নিয়ে সরিয়ে দেওয়া বলেন না, সেরকম আর কি। সরাসরি কোনো দূর থেকে ছুটে আসা জিনিসকে আপনি থামাতে যান, দেখবেন হাতে লাগবে। উইকেট কিপারদের কথা একবার ভাবুন, দেখবেন বলগুলো যখন আসে তারা ধরে পেছন দিকে টেনে নেন, কারণ সোজা যদি ধরতে চান ছিটকে বেরিয়ে যেতে পারে অভিঘাতে। সইয়ে নিয়ে আস্তে করে কন্ট্রোলে আনতে হয়। সেই কাজটা করেছেন নরেন্দ্র মোদী। তিনি সরাসরি ট্রাম্পের সঙ্গে নিজের সম্পর্কের কথাটা স্বীকার করে নিলেন এবং তার সঙ্গে পরিষ্কার করে দিলেন যে এই সম্পর্ককে দেশের স্বার্থে বিসর্জন দিতে তার বিন্দুমাত্র দ্বিধা নেই। অবশ্য এটার সম্পর্কটা যে অবনতির দিকেই এগোবে এটা নিয়েও তো কারোর মনে কোনো সংশয় নেই, কারণ ট্রাম্প তো ইঙ্গিত দিয়ে দিয়েছেন তিনি ভারতের আরও অনেক ক্ষতি করবেন। हमारे लिए अपने किसानों का हित सर्वोच्च प्राथमिकता है।
भारत अपने किसानों के, पशुपालकों के और मछुआरे भाई बहनों के हितों के साथ कभी भी समझौता नहीं करेगा। और मैं जानता हूं व्यक्तिगत रूप से मुझे बहुत बड़ी कीमत चुकानी पड़ेगी, लेकिन मैं इसके लिए तैयार हूं। मेरे देश के किसानों के लिए, मेरे देश के मछुआरों के लिए, मेरे देश के पशुपालकों के लिए आज भारत तैयार है। भारतीय जनता पार्टी को ये बात 10 साल पहले सोचना था कि हमें अपने किसानों के हित के लिए, खेतीबाड़ी के लिए, दूध और दूध के बने हुए तमाम पदार्थों को लेकर के हमें हमेशा चिंतित रहना चाहिए और प्राथमिकता पर हमें अपने हर सेक्टर का ध्यान रखना है। उद्योग खत्म हो जाए, उद्योगपति कारोबार खत्म हो जाए, किसान बर्बाद हो जाए, नौजवान को नौकरी रोजगार न मिले, तो हमारा देश जा कहाँ रहा है? Indian officials have said that there are other countries that are buying Russian oil. It's okay. Like China, for instance, It's buys okay. more. Yeah. Why are you singling India out for these additional It's sanctions? only been 8 hours, so let's see what happens over the next. More secondary sanctions you're going to see a lot soon. more. So this is a taste of You're what's going to to see a come. lot more. You're going to see so much secondary sanctions. দেখুন, হায়দ্রাবাদের নিজামের নামে স্বদেশীরা একটা সময় খুব বদনাম করতেন। তিনি নাকি নিজের প্রজাদের কাছেই ঘুষ খেতেন, আর আন্তর্জাতিক মহল বলছে আজ ট্রাম্প প্রকাশ্যে ঘুষ খেলেন। তাকে অ্যাপেলের কর্ণধার টিম কুক একটা 24 ক্যারেট সোনার বেসে কর্নিক গ্লাসে খোদাই করা অ্যাপেলের প্রতীক দিয়েছে, আর প্রতিশ্রুতি দিয়েছে আগামী 4 বছরে আমেরিকার $6,000 কোটি লগ্নি করবে তারা। আর তারপর ট্রাম্প তাদের সেমিকন্ডাক্টরে শুল্ক মাফ করে দিয়েছে, এ হাতে নেওয়া এ হাতে দেওয়া। তাহলে ট্রাম্প কি এরকমই কিছু ভারত আর বাকিদের থেকেও চান? পাবেন কি? চান্স কিন্তু কম, কারণ একটা কোম্পানি আর একটা দেশের মধ্যে তফাৎ তো রয়েছে, এবং সবথেকে বড় কথা ভারতের হাতে তো বিকল্প রয়েছে। ট্রাম্প শুল্ক চাপিয়েছেন, আর ভারত, রাশিয়া, চীন এরা একত্রিত হয়ে গেছে। এমনিতে ভারত আর রাশিয়ার বন্ধুত্ব ছিল, আছে অটুট। ডোনাল্ড ট্রাম্প রাশিয়ায় গিয়ে পুতিনের সাথে দেখা করেছেন, আর এই বছরের শেষের দিকে পুতিন ভারতে আসবেন, আর মাসের শেষে এসসিও সম্মেলনে যোগ দিতে মোদি চীনে যাবেন। তাহলে কি চীন আর ভারত সব ভুলে বন্ধু হয়ে যাবে? খুব খারাপ, এরকম ভাবার কোনো কারণ নেই। ব্রাজিলে ব্রিক্স সম্মেলনে মোদি গেস্ট অফ অনার হওয়ায় শি জিনপিং যে সেখানে যাননি সেটা একবার মাথায় রাখবেন। আমেরিকা 1 নম্বর সাম্রাজ্যবাদী হলে চীন 2 নম্বর, এটাও মাথায় রাখবেন। আর এটাও মাথায় রাখবেন যে ভারতের চিরশত্রু পাকিস্তান চীনের চিরবন্ধু। তবে গ্লোবাল টাইমস, ওদের দেশের যে সরকারি মুখপাত্র, সেখানে একটা কার্টুন বেরিয়েছে যাতে ড্রাগন আর হাতির হাত মেলানোর কার্টুন। এটা কিন্তু ইঙ্গিতবাহী। আগের দিন ওই হাতির মাথায় আমেরিকা শুল্কের মুগুর মারছে, এই কার্টুনটা প্রকাশিত হয়েছিল। এরপর ভারত আর চীন সম্পর্ক খানিকটা হয়তো এগিয়েছে, সেটা মাথায় রেখে এই কার্টুনটার সেকেন্ড ফেজটা বেরোলো আর কি। বা সত্যি কতটা এগিয়েছে সেটা এসসিও সামিটে বোঝা যাবে। দেখুন, রাজনীতিকদের পরিচয় কি, কাজ কি? একটাই তো কাজ, আপনার আমার ভালো দেখা। আমাদের বাঁচা মরাটা তাদের হাতে আছে এটা জেনে অনেকটা সহানুভূতির সাথে গোটা বিষয়টাকে বিবেচনা করা। কিন্তু মানুষদের মধ্যে যারা সচরাচর, যারা তার উপভোক্তা, তার ব্যাপারটা মোটেও খেয়াল রাখে না, বরং শুধু নিজের স্বার্থটাকেই গুরুত্ব দেয়, তাদের কি বলে? মহাজন। সে মনে আছে সেই শাইলক মাংস কেটে নিয়েছিল ধার শোধ করতে পারেনি বলে? সেই থেকে তো মহাজনদের একটা ছবি আমাদের চোখের সামনে ফুটে ওঠে। কিন্তু যখন আদালত সরকারকেই মহাজন বলে, তখন তো তাই জন্য চমকে উঠতে হয়। এতটা কোথায়, কোন ক্ষেত্রে? দেখুন, ডিএ মামলার শুনানি ছিল, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ হচ্ছে রাজ্যের আচরণ নাকি ওই আগেকার দিনের মহাজনদের মতো। কি মারাত্মক কথা ভাবুন তো। আমাদের নেতা মন্ত্রীরা যেখানে জনসেবা করতে করতে নাওয়া খাওয়া ভুলেছেন, সেখানে তাদের এইভাবে
সুদখোর মহাজন ভাবা, মানে সরকার মানেই তো এই নেতা মন্ত্রী এরাই। তবে আদালত যখন ভাবছে তখন নিশ্চয়ই কারণ আছে, উড়িয়ে তো দেওয়া যাবে না। ডিএ মামলা চলছে, এবার আদালত আগেই বলেছিল 25% ডিএ দিতে হবে, নির্ধারিত সময় পেরিয়ে গেছে, সরকার বলছে ডিএর হার কত হবে সেটাই নির্ধারিত হয়নি, তাহলে আর দেওয়া হবে কিভাবে? এবার প্রশ্ন হলো কে নির্ধারণ করবে? বাজার দর অনুযায়ী ডিএ নির্ধারণ না হওয়ার দায় টাকার? এই প্রশ্নগুলো বিরোধীরা তুলেছে আর কি। আর আজ সুপ্রিম কোর্ট বলে দিয়েছে, রাজ্যই বলেছিল তারা রোপার ভিত্তিতে ডিএ দেবে, মানে তারা জানে কিভাবে ডিএ দিতে হয়, এবং বলা হয়েছিল বকেয়া ডিএও দেওয়া হবে। সুতরাং রাজ্যকে আইন মানতে হবে। মঙ্গলবার ফের শুনানি। এবার সেই জায়গায় দাঁড়িয়ে সরকারের মানে অবস্থান কি? যখন বুঝেছে আর কিছু করার নেই, তখন সেই মোক্ষম প্রশ্ন, আর্থিক সংস্থান কোথা থেকে হবে? টাকা কোথায়? ডিএ দিতে গেলে নাকি ফের ধার করতে হবে। ডিএ দিতে গেলে ধার, আর অনুদানের টাকা কি গৌরী সেন যোগায়? সেটাই সরকারের ওই ধারের কথা শুনে হয়তো আদালতের মনে হয়েছে। বিচারপতি সঞ্জয় করল আর বিচারপতি পিকে মিশ্রর বেঞ্চ কি বলেছে জানেন? বলেছে এটাই মহাজনী আচরণ। আদালতের কথায় সরকার নাকি টাকা জমিয়ে রেখে অন্য জায়গায় খাটাচ্ছে। অন্য জায়গায় খাটানো মানে আমরা তো সচরাচর ইনভেস্টমেন্ট আর কি। ইনভেস্টমেন্ট কেন করা হয়? বাড়তি লাভ, সুদের জন্য। সরকার অন্য কোন জায়গায় টাকা ইনভেস্ট করছে? এক খাতের টাকা তুলে অন্য খাতে লাগাচ্ছে। আদালত ক্লিয়ার করেনি, কিন্তু বলে দিয়েছে রাজ্য বিভ্রান্ত করছে। কাকে? সরকারি কর্মচারীদের নাকি ভোটারদের? এটা কিন্তু বেশ বিভ্রান্তিকর পরিস্থিতি সবার জন্যে। আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো।